হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আমরা সাহিত্য দর্পণের উপরে বেস করে, যে ডাব্লিউবিএস সেটে তোমরা কোন কোন জায়গায় পড়বে, কিভাবে পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটা নতুন ইনফরমেশন দিই। দেখো, আমাদের যে কেএম টিউটরের যে পক্ষ থেকে যে ক্লাসগুলো এখানে করানো হয়, হ্যাঁ, তার কিন্তু একটা তথ্য তোমাদেরকে এখানে আমি দিয়ে রাখছি। কিরকম তথ্য? না, আমাদের কিন্তু কেএম টিউটরের একটা অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রেডি হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা তোমরা এইভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবারে যাবতীয় ক্লাস কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমেই হবে। লাইভ ক্লাস, রেকর্ডিং ভিডিও, এক্সাম টেস্ট বগেরা যা থাকবে সব কিছু কিন্তু চলবে। তো ইনফরমেশন যদি কোনো কিছু দরকার থাকে অবশ্যই আমার এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে দেখো, 7407083623, অথবা 7407819481, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে? দেখো, আজকের ভিডিওর যে মূল জিনিস সেটা হচ্ছে সাহিত্য দর্পণ। সাহিত্য দর্পণ ওয়েস্ট বেঙ্গল সেট আমাদের সামনে যে এক্সাম আছে তার জন্য কিন্তু তোমরা দেখতে পারো এখানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোন জায়গাটা তোমাদের দরকার, তাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কি কি আছে, ঠিক আছে, সেটা ইত্যাদি তোমাদেরকে বাংলা ভাষায় এটা কিন্তু বোঝানো হচ্ছে। এই টপিকটা করে নাও। সাহিত্য দর্পণ থেকে যদি কোনো কোশ্চেন আসে বা আমাদের লক্ষণা থেকে যদি কোনো কোশ্চেন আসে, এর মধ্যে কিন্তু 100% তোমরা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি। দেখা যায় তো? স্ক্রিনটা শেয়ার হয়ে যেত? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। দেখো, এই সাহিত্য দর্পণ কিন্তু একটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক, যেমন কাব্য প্রকাশ এবং ঠিক সেরকম সাহিত্য দর্পণ। কাব্য প্রকাশে দেখো কিছু কোশ্চেন এখানে আমরা করেছি, 25টার মতো কোশ্চেন এখানে আছে, সেটা আমরা আলোচনা করব। তার আগে একটু দেখে নাও যে কোন কোন টপিকগুলো তোমরা সাহিত্য দর্পণের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা কোনগুলো পড়বে। দেখো, এবছর তোমাদের নেটের জন্য কিন্তু সাহিত্য দর্পণ খুবই ইম্পর্টেন্ট তথ্য একটা। কারণ কি, আগের বারে যে এক্সামটা হয়েছে, তোমাদের যে রি এক্সামটা হলো, হ্যাঁ, সেইখানে কিন্তু কাব্য প্রকাশ নিয়ে কোশ্চেন এসেছে, সাহিত্য দর্পণ থেকে কিন্তু সেরকম ভাবে কোশ্চেন দেখা যায়নি। তো এইবারে কিন্তু তোমাদের জন্য সাহিত্য দর্পণটা ইম্পর্টেন্ট এই জন্যই, যেহেতু কাব্য প্রকাশ থেকে কোশ্চেন সাহিত্য দর্পণ থেকে দেখা যায়নি। এবারে কিন্তু কাব্য প্রকাশ হয়তো সেরকম ভাবে না পড়লেও সাহিত্য দর্পণ, মানে এই দুটো টপিক থেকেই কিন্তু আমাদের কোশ্চেন আসে। কারণ হলো যে সাহিত্য যে আলংকারিক গ্রন্থ, সে আলংকারিক গ্রন্থের মধ্যে কিন্তু এগুলো পড়ে। আবার সাহিত্য দর্পণ হচ্ছে কি গ্রন্থ বলা হবে, কি বলো, কে বলবে? হুম, কি গ্রন্থ বলা হয়? লক্ষণ গ্রন্থ বলা হয়। কারণ কি, সাহিত্য দর্পণ, নাট্যশাস্ত্র আর দশরূপক, এগুলো কি হয়, এই সকল গ্রন্থে বিভিন্ন লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয় বলে এগুলোকে লক্ষণ গ্রন্থ আমরা বলে থাকি। ঠিক আছে? এই টাইপের জন্য দেখো, আমাদের সিলেবাসটা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সিলেবাস যেটা আছে সেটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সামান্য অধ্যয়ন আর অপরটা হচ্ছে বিশিষ্ট অধ্যয়ন। তাহলে সামান্য অধ্যয়ন আর বিশিষ্ট অধ্যয়নটা একটু তোমরাকে দেখতে হবে। তাহলে সামান্য অধ্যয়নটা কি কি ভাবে কোনগুলো পড়বে আর বিশিষ্ট অধ্যয়নে কোনগুলো যাবে। দেখো, আমাদের সিলেবাসটা সম্পর্কে কেউ বলো তো, সাহিত্য দর্পণের সিলেবাসে কি আছে বলো? জানা আছে সাহিত্য দর্পণের সিলেবাস কি আছে? বলো, সাহিত্য দর্পণের কোন কোন ইউনিটটা আমাদের সিলেবাস? প্রথম আছে, তারপরে কি, প্রথম ইউনিট আছে, দ্বিতীয় ইউনিট আছে, আর কি আছে? চতুর্থ ইউনিট আছে। চতুর্থটা দিয়েছে, কাব্যের কাব্যের ভেদ। ভেদ। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ। আগে ষষ্ঠ, এই সরি সপ্তমটা ছিল তোমাদের হচ্ছে, তৃতীয় ছিল, রস ছিল, কিন্তু এখন সেগুলো চেঞ্জ করে দিয়েছে কিছুটা। হুম। তো দেখো, তোমাদের যে সামান্য অধ্যয়ন সেখান থেকে তোমাকে দেখতে হবে এই যে প্রথম পরিচ্ছেদ কি নামে পরিচিত, দ্বিতীয় পরিচ্ছেদ কি নামে পরিচিত, পঞ্চম পরিচ্ছেদ কি নামে পরিচিত। এই টাইপের সামান্য অধ্যয়ন, অর্থাৎ 10টি যে পরিচ্ছেদ আছে, 10টা পরিচ্ছেদে কোন পরিচ্ছেদে কি আলোচনা করা হয়েছে, এটা কিন্তু একটি কোশ্চেন তোমাদের হতে পারে সামান্য অধ্যয়নের দিক থেকে। যেমন বলতেই পারে যে প্রথম পরিচ্ছেদের নামকরণ কি, কি নাম আছে প্রথম পরিচ্ছেদের, দ্বিতীয় পরিচ্ছেদের নামকরণ কি আছে। হুম, এটা কিন্তু কোশ্চেন হতে পারে। দেখো, জীবনী পরিচয় বলতে কার না, আমাদের সাহিত্য দর্পণের রচনাকার কে? বিশ্বনাথ কবিরাজ, তাই তো? বিশ্বনাথ বিশ্বনাথ কবিরাজ। কবিরাজ মহাপাত্র, তার ফুল নেম যেটাকে বলা হয়। পিতা চন্দ্রশেখর, হ্যাঁ, কবি ও বিদ্বান ছিলেন, মানে চন্দ্রশেখরও কবি এবং বিদ্বান ছিলেন। প্রপিতামহ বলেছেন নারায়ণ, খুব বড় বিদ্বান এবং অলঙ্কার শাস্ত্রের রচয়িতা। বিশ্বনাথের পুত্রের নাম ছিল অনন্ত দাস, সময় ছিল 13 থেকে 14 শতাব্দী, মানে ঠিক আছে। দেখো, বিশ্বনাথ এবং তার পিতা সম্ভবত কলিঙ্গ দেশের রাজার মহত্বপূর্ণ অধিকারী ছিল।
এই দুইজনকে সন্ধিপূর্ব মহাপাত্র উপাধিতে ভূষিত করা হয়, নামকরণ পাওয়া যায়। তো এবারে তোমাদের দেখতে হবে প্রথম পরিচ্ছেদ কাব্যের স্বরূপ নিরূপণ, দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য স্বরূপ নিরূপণ। হ্যাঁ, আমাদের কাব্য আর বাক্য দুটোই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে। তৃতীয় পরিচ্ছেদে রসাদি নিরূপণ, রস আদি, রস কি, রসের স্থায়ী ভাব কি, যেটা আমরা কাব্য প্রকাশে পড়ে নেব। রসের ব্যাপারটা রস থেকে কিন্তু কোশ্চেন হবে, কাব্য প্রকাশে পড়ে নেব। আগের যে সিলেবাস ছিল, নাট্যশাস্ত্রে তোমাকে রস পড়তে হতো, সাহিত্য দর্পণে রস পড়তে হতো, আবার হচ্ছে তোমাকে কাব্য প্রকাশেও রস পড়তে হতো। কিন্তু এখন কি করেছে, নাট্যশাস্ত্রের রসকে বাদ দিয়েছে, সাহিত্য দর্পণ থেকে রসকে বাদ দিয়ে শুধুমাত্র কোথায় রেখেছে না, কাব্য প্রকাশে রস সম্পর্কে রেখেছে। রস কি, নটি রস কি কি, তাদের স্থায়ী ভাবগুলো কি কি, তাদের দেবতা কি কি, তাদের বর্ণ কি কি। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন কিন্তু ওখান থেকে হতে পারে। আগের বছরের মনে কোশ্চেন ছিল একটা, পঞ্চম পরিচ্ছেদের হ্যাঁ কি নামে পরিচিত। পঞ্চম পরিচ্ছেদ দেখো ব্যঞ্জনা ব্যাপার নিরূপণ, ষষ্ঠ পরিচ্ছেদ দৃশ্য সভ্য কাব্য নিরূপণ, সপ্তম পরিচ্ছেদ দোষ নিরূপণ, অষ্টমে গুণ বিবেচন, নবমে রীতি বিবেচন। ঠিক আছে, এইভাবে দেখো 10টি পরিচ্ছেদে কিসের বিভক্ত, অলঙ্কার নিরূপণ। দশম পরিচ্ছেদে অলঙ্কার আছে, যেমন কাব্য প্রকাশে নবম আর দশমে অলঙ্কার আছে, নবম and দশম আছে না অলঙ্কার সম্পর্কে। তাহলে প্রত্যেকটি পরিচ্ছেদের তার মূল টপিকগুলো কি এটা একটু দেখে নেবে। এইবারে দেখো প্রত্যেকটি গ্রন্থেরই আমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা কি না, প্রত্যেক গ্রন্থের যে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, প্রত্যেকটি গ্রন্থ পড়তে গেলে তার টিকা এবং টিকাকার সম্পর্কে কিন্তু আমাদেরকে অবগত হতে হয়। টিকা এবং টিকাকার গুলো কি দেখো, সাহিত্য দর্পণের টিকা ও টিকাকার, অনন্ত দাস তার পুত্রের নাম ছিল, বিশ্বনাথের পুত্র ছিল, তার টিকা সাহিত্য দর্পণ লোচন সর্বপ্রথম টিকা। হ্যাঁ, সাহিত্য দর্পণ লোচন হচ্ছে অনন্ত দাসের সর্বপ্রথম টিকা। মহেশ্বর, মহেশ্বর কি বলেছে, বিজ্ঞপ্রিয়া। মথুরানাথ, হ্যাঁ শুরু। রামচরণ তর্ক বাকিস, সাহিত্য দর্পণ বিবৃতি। হরিদাস সিদ্ধান্ত বাকিস, কুসুম প্রতিমা। জীবানন্দ বিদ্যাসাগর, বিমলা। গোরানাথ প্রভা, এগুলো হচ্ছে সাহিত্য দর্পণের টিকা এবং টিকাকার। হ্যাঁ, শুধু সাহিত্য দর্পণ নয়, প্রত্যেকটি গ্রন্থেরই টিকা এবং টিকাকার সম্পর্কে কিন্তু আমাদের অবগত থাকতে হবে। টিকা এবং টিকাকার সম্পর্কে কিন্তু আমাদের কোশ্চেন হয়। দেখো বলছে আচার্য বিশ্বনাথ রস সিদ্ধান্ত স্বীকার করেন। কি রস, কারণ তার লক্ষণেই বলা হয়েছে, তার কাব্যের লক্ষণে কি বলা হয়, বাক্যং রস আত্মকম কাব্যম, বাক্যং রসাত্মকম কাব্যম, তাহলে রস সম্পর্কে সে স্বীকার করে। আমরা ভরতমণির নাট্যশাস্ত্রে যদি পাই, যদিও বিশ্বনাথ তার অন্যান্য বলেছে সিদ্ধান্ত স্বীকার করেন, আমরা ভারতের নাট্যশাস্ত্রেও কি পাই, হুম, যা আমরা ভারতের নাট্যশাস্ত্রে পাই, ভারতের নাট্যশাস্ত্রে উল্লেখ করা হয়েছে, সেটা বলেছে যে অন্যান্য সিদ্ধান্ত স্বীকার করেন, তবে বিশেষভাবে রসকেই তিনি স্বীকার করেছেন, তাই তিনি বলেছেন বাক্যং রসাত্মকম কাব্যম। কতগুলো কাব্যের লক্ষণ দিয়ে দিবে, দিয়ে বলবে কোনটা কার কাব্যের লক্ষণ, ম্যাচিং করো, এরকম কোশ্চেন কিন্তু হয়েছে অলরেডি। এবারে দেখো সাহিত্য দর্পণকে কেন বলা হয় লক্ষণ গ্রন্থ। দেখো সাহিত্যের সমস্ত বিধিতে কি কি লক্ষণ হওয়া উচিত এবং কি কি পরিবর্তন হওয়া উচিত, এই সম্বন্ধে বিস্তর আলোচনা যেখানে করা হয় তাকে লক্ষণ গ্রন্থ বলা হয়। যেমন দশরূপকে বলে না পঞ্চ অর্থ প্রকৃতি কি, পঞ্চ অর্থ প্রেক্ষাপট কি। ঠিক আছে, সাহিত্য দর্পণ, নাট্যশাস্ত্র, দশরূপক, এগুলোকে এক কথায় বলা হয় কি না লক্ষণ গ্রন্থ। বিভিন্ন লক্ষণগুলো এখানে দেওয়া থাকে। হ্যাঁ, কাব্যশাস্ত্র নাট্যশাস্ত্রের গ্রন্থ কি বলে দেখো, কাব্যশাস্ত্র এবং নাট্যশাস্ত্রের প্রথম প্রয়োগ হয় কোথায় না অগ্নিপুরাণে। কাব্যশাস্ত্র এবং নাট্যশাস্ত্রের প্রথম প্রয়োগ হয় অগ্নিপুরাণে। এখানে বলা হয় যে গ্রন্থ, গ্রন্থে কাব্য ও নাটক রচনার বিভিন্ন লক্ষণ দেওয়া হয়, তাকে লক্ষণ গ্রন্থ বলা হয়। এইবারে তোমাদের সিলেবাস শুরু হবে যেখান থেকে, আমাদের পোর্শন যেখান থেকে হতে পারে বা সিলেবাস যেখান থেকে শুরু হবে সেটা একটু দেখে নাও যে কোথা থেকে সিলেবাস। আমাদের প্রথমেই হচ্ছে এখানে আচার্য বিশ্বনাথ কয়জনের কাব্য খণ্ডন করে, সিলেবাসের মধ্যেই উল্লেখ করা আছে কিন্তু কাব্যের পরিভাষা খণ্ডন। আচার্য বিশ্বনাথ মহাপাত্রের মতে দেখো বলেছে কাব্যের পরিভাষা, বাক্যং রসাত্মকং কাব্যং, যদি কোনো বাক্য রসাত্মক হয়, রসযুক্ত হয়, তবে তাকে কাব্য বলবো। কে বলেছে না বিশ্বনাথ। রস এই পদের অর্থ হচ্ছে লোকোত্তর আনন্দ প্রাপ্তি, লোকোত্তর আনন্দ প্রাপ্তিকে রস বলা হয়। আর রসাত্মকের অভিপ্রায় হলো রস ও এবাত্মা সার রূপতয়া জীবন ধায়া কাছে যাচ্ছে, অর্থাৎ রসই আত্মা, এমন একটা বাক্য যার প্রাণভূত আত্মা রস হয়, এই বাক্যকে রসাত্মক বলা হয়। রস যুক্ত আত্মকক, রসটা কেমন আত্মার সঙ্গে যুক্ত। যেটা কাব্যে ধ্বনিতে পড়েছে না ধর্ণালোক, সেখানে কি বলা হয়েছিল কাব্যস্য আত্মা ধ্বনি, সেখানে বলেছে কাব্যের আত্মা ধ্বনি, আর এখানে বলেছে কি কাব্যের আত্মা রস।
দেখো এখানে কোশ্চেন এখানে দেখ, যে আস্বাদিত হয় তাকে রস বলা হয়, রস, রসভাব, ভাব, ভাবাবাস ইত্যাদি গ্রহণ হয়। এখানে একটা কোশ্চেন আছে যে সাহিত্য দর্পণকার মতে রস কি রকম রসকে গ্রহণ করা উচিত, 4টা অপশন দিবে। কোশ্চেন আমি নিয়ে এসেছি, যদিও দেখাবো, ঠিক আছে। এখানে রসের একটা উদাহরণ দিয়ে দেখো, শূন্যং বাসগৃহং বিলক্ষ, ঠিক আছে, একটা উদাহরণ দিয়েছে, যে এটা কার উদাহরণ না, এখানে বলছে সিঙ্গার রস অর্থাৎ সম্ভোগ সিঙ্গার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে নববিবাহিত দম্পতির এখানে একটি বর্ণনা দেওয়া আছে সাহিত্যে। তাহলে প্রথম হচ্ছে আমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে কি, আমাদের এখান থেকে কোশ্চেন হচ্ছে কাব্যের লক্ষণটা কি, এবং কাব্যের লক্ষণের পরে কি বলছে, রস সম্পর্কে কি জানা যায়, এখান থেকে রস বলতে কি বোঝাচ্ছে এই জায়গাটা। দেখো এখানে কোশ্চেন আমি দেখাচ্ছি, এইখানটা থেকে কোশ্চেন এই টাইপের হতে পারে। এই যে দেখো এখানে বলেছে সাহিত্য দর্পণ মতে প্রথম পরিচ্ছেদ কা নাম, প্রথম পরিচ্ছেদের নাম কি আছে সাহিত্য দর্পণ মতে, তোমাকে দেখতে হবে এটা কি হবে। এটা এখনই পড়ালাম, কাব্যের কাব্য স্বরূপ নিরূপণ। অধলিখিতেষু কথমদ বিশেষণং বিশ্বনাথ কৃতে ন প্রয়োজ্যতে, বলছে কোন বিশেষণটা বিশ্বনাথের জন্য প্রযুক্ত নয়। সাহিত্য ধ্বনি প্রস্থান, ওইটা ধ্বনি প্রস্থান, ধ্বনি প্রস্থান এটা আছে, এটা আছে, ধ্বনি প্রস্থান পরমাচার্য তাকে বলা হয়, সান্দি বিগ্রহিক তাকে বলা হয়, সাহিত্যার্ণব কর্ণধারও বলা হয়, শুধু বলা হয় চতুর্দশ ভাষা 12 বিলাসিনী ভুজঙ্গ, এটা বলা হয় না। এই 3টে বলা হয়। এই যে দেখো এখানে এই কোশ্চেনটা যেটা তোমাকে বলছিলাম এখনই, বাক্যং রসাত্মকং কাব্যম ইত্যাত্ত রস মধ্যে গ্রহণং কৃতম, রসের মধ্যে কি গ্রহণ করা হয়, এই যে রসভাব তথা ভাষা দিনাম, মানে রস, রসের ভাব, তদ আভাস আদিনাম, মানে ইত্যাদি যা আছে সবই যুক্ত হয়। এই কোশ্চেনটা বারবার রিপিট করে। রস সম্পর্কে একটা কোশ্চেন আবার দেয়, বিশ্বনাথ মতে কাব্যস্থলে রসস্ব স্থিতি কা বর্ততে, কিরকম আত্মবোধ, আত্মবৎ, আত্মাযুক্ত, বিশ্বনাথের মতে কি বলছে, আত্মাযুক্ত, আত্মবৎ। বিশ্বনাথেন কৃত কাব্য লক্ষণম কিম, বাক্য বাক্যং রসাত্মকং বাক্যং রসাত্মকং কাব্যম। শব্দার্থ সহিত কাব্যম কার লক্ষণ, শব্দার্থ সহিত কাব্যম, কে বলবে, সব ভুলে বসে আছি। অপর্ণা কি আসবে, ভামহর মত, শব্দার্থ কাব্যম, রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ এব কাব্যম, জগন্নাথ, 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 হ্যাঁ, রসগঙ্গা ধরে বলা হয়েছে। শরীরম তাবদিষ্ঠার্থ দণ্ডী, ব্যবহার বলি দণ্ডী, দণ্ডী। এটা কিন্তু এগুলো ম্যাচিং দিয়ে দেয়, কোনটা কার লক্ষণ, ঠিক আছে, ম্যাচিং কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে এই টাইপের, ঠিক আছে, একটু দেখে নেবে এগুলো, এগুলো কিন্তু ম্যাচিং আমাদের কোশ্চেন দেয় এই জায়গাতে। তাহলে কাব্যের লক্ষণ দেখবো আমরা, বিশ্বনাথ মতে কি বললাম, বাক্যং রসাত্মকং কাব্যম, রসস্থ স্থিতি বললাম আত্মবোধ, আর রসটা কি, ঠিক আছে। এইবারে দেখো এখানে বলা হচ্ছে, এবার আছে বাক্যং, রস গেল, কারণ কাব্যের লক্ষণ কি, বাক্যং রসাত্মকং কাব্যম, তাহলে আগে বাক্যটা কি, বাক্যং বলেছে দেখো, সাত যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত পদচ্ছয়, বাক্য হবে সেই যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি যুক্ত পদসমূহকে আমরা বাক্য বলবো। যোগ্যতা কি, যোগ্যতার লক্ষণ সম্পর্কে এই যে পদার্থানাং পরস্পর সম্বন্ধে বাধা ভাব যোগ্যতা, আকাঙ্ক্ষা প্রতীতি পর্যবসানাহা বিরহ আকাঙ্ক্ষা, আসক্তি বোধ বোধাদ্য আছে না, বুদ্ধ বিচ্ছেদ আসক্তি হচ্ছে আকাঙ্ক্ষা, যেমন বন্যিনা সিঞ্চেত, এগুলো বাক্য দেওয়া আছে। তোমাদের শুধু লক্ষণটা দেখবে বাক্যং বলতে কি বোঝায়, আর বন্যিনা সিঞ্চেত এটা কার উদাহরণ, আসক্তির উদাহরণ, আসক্তি, বন্যিনা সিঞ্চেত কোশ্চেন হতে পারে, ঠিক আছে। আমাদের যে সেট সামনে আছে, তোমরা এখান থেকে কোশ্চেন পেলেও পেতে পারো। বাক্যং লক্ষণটা কি, বাক্যের লক্ষণ কি, বাক্যের লক্ষণ এখানে কিন্তু কোশ্চেন আমি নিয়ে এসেছি, কোশ্চেন এখানে ছিল, দেখবে। এই যে দেখো 11 নম্বর কোশ্চেন দেখো, যোগ্যতা আকাঙ্ক্ষা যে আসক্তি যুক্ত পদচ্চয় ভবতি, বাক্যম, বাক্যম। যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি পদচ্চয় ভবতি বাক্যম, এখানে কোশ্চেন কিন্তু হতে পারে এটা। এইবারে দেখো আমাদের সিলেবাস যেটা বললাম, সিলেবাসের সঙ্গে যে অপর টপিক সেটা হচ্ছে কি, কাব্যের অন্য পরিভাষার খণ্ডন, মানে বিশ্বনাথ যে তার কাব্যের লক্ষণটা দিয়ে গেছে, বাক্যং রসাত্মকং কাব্যম, হ্যাঁ,
তাহলে কি করেছে, আগে বিভিন্ন আলংকারিকদের কাব্যের লক্ষণকে খণ্ডন করেছে, তারপরে নিজের মতটাকে সে প্রতিষ্ঠিত করেছে। এখানে কোশ্চেন আসে যে বিশ্বনাথ কতজনের, হ্যাঁ, কতিনাং, হ্যাঁ, আচার্যানাং কাব্যং খণ্ডনম, মানে কতজন আচার্যের কাব্যকে খণ্ডন করেছিল। আচার্য বিশ্বনাথ প্রতিপাদিত বলে, দেখো বাক্যং রসাত্মকং কাব্যম, এই কাব্য স্বরূপ নিরূপিত করতে গিয়ে বলেছেন কি, কতজনের না পঞ্চ, অর্থাৎ 5 জনের কাব্যকে সে খণ্ডন করে। একদম বামনের কাব্য খণ্ডন করা হয়, মম্মটের কাব্য খণ্ডন করা হয়, কুন্তকের করা হয়, ভোজের করা হয়, আনন্দবর্ধনের করা হয়। তাহলে 5 জনের কাব্যকে সে খণ্ডন করে, এখানে উল্লেখ আছে, দেখবে। বিশ্বনাথ কস্য কাব্য লক্ষণস্য খণ্ডনং কৃতবর, এখানের মধ্যে কার বলো, কার কাব্য মম্মটে খণ্ডন করেছে? মম্মট। মম্মট। মম্মট কোন কাব্য রচনা করেছিল? কাব্য কাব্য প্রকাশ কাব্য নাকি? প্রকাশ। আচার্য বিশ্বনাথ কতি নাম আচার্যনাং কাব্য লক্ষণং খণ্ডিতবানঃ, পঞ্চানন পঞ্চান্ন। ঠিক আছে। এই টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু হতে পারে, আমাদের হচ্ছে। এবারে দেখো কাব্যের লক্ষণগুলো কি বলেছে। বামনের কাব্য দেখো, প্রথম যদি বলা হয় রীতির আত্মা কাব্যস্য, বামনের কাব্যের লক্ষণ ছিল রীতি, কাব্যের আত্মা হচ্ছে রীতি, কে বলেছিল? বামন বলে গেছে। অর্থাৎ কাব্যের আত্মা হচ্ছে রীতি। আচার্য বিশ্বনাথ এই কাব্যের পরিভাষা খণ্ডন করতে গিয়ে বলেছেন বামনের কাব্য লক্ষণ সত্য নয়, কাব্যের আত্মা যে রীতি সেটা কিন্তু সত্য নয়। কারণ রীতি হলো এক সংঘটনা রূপ, সংগঠনা শরীরের অঙ্গবিন্যাসের তুল্য হয়, ও আত্মা হতে পারে না, কারণ আত্মা শরীর থেকে ভিন্ন হয়, শরীর আলাদা আর আত্মা আলাদা। আর রীতি বা সংগঠনা হচ্ছে কি, একটা শরীরের অঙ্গ, সে কখনো কাব্যের লক্ষণ হতে পারে না। কার মত? হ্যাঁ, না আমাদের বিশ্বনাথ বলে গেছে। তাহলে রীতি আত্মা কাব্যস্য কি করে, যেটা খণ্ডন করছে, এটা কাব্যের লক্ষণ নয়। আচার্য মম্মটের যে কাব্যের লক্ষণ দেখো, আচার্য মম্মটের কাব্যের লক্ষণ তৎ অদসৌ শব্দার্থ সগুণ অবলঙ্কৃতি পুনঃ কাপি, তৎ অদসৌ, তৎ শব্দের অর্থ আগে আলোচনা হলো, তৎ শব্দ বলতে কি, কাব্য। অদসৌ মানে যে সকল কাব্যে অদোষ, দোষ থাকবে না। শব্দার্থ মানে কি, শব্দ এবং অর্থযুক্ত, মানে সেই রকম শব্দার্থ যার মধ্যে কোনো দোষ থাকবে না। সগুণ অর্থাৎ গুণ যুক্ত হবে। কাব্যের যে গুণ, কাব্যের গুণ কি কি, কি কি গুণ যুক্ত হবে এখানে বলো, কাব্যের কি কি গুণ আছে? শক্তি, নিপুণতা, অভ্যাস। ওটা কি কাব্যের কারণ ছিল তোমাদের, কাব্যের গুণ বলেছি আমি, মাধুর্য গুণ, ওজগুণ, প্রসাদ গুণ আছে না, মাধুর্য গুণ, ওজগুণ আর প্রসাদ গুণ, এগুলো আছে। তাহলে এখানে মধ্যে গুণ যুক্ত, হ্যাঁ, অলঙ্কৃতি পুনঃ কাপি, মানে অলংকার থাকতেও পারে, আবার কি হতে পারে, আবার নাও থাকতে পারে। অলংকার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে, এখানে দেখো দোষরহিত, অর্থাৎ দোষ রহিত মানে কি, কোনো দোষ থাকবে না। অদোষও, কোনো দোষ যুক্ত হবে না। গুণ সহিত, গুণ যুক্ত হবে। এবং অলংকার থেকে অলঙ্কৃত শব্দ, অলংকার থেকে অলঙ্কৃত শব্দ এবং অর্থকে কি বলা হয়, কাব্য বলা হয়। ঠিক আছে। কিন্তু অলংকার স্ফুট না হলেও কোনো দোষ হচ্ছে, অলংকার থাকতেও পারে, অলংকার নাও থাকতে পারে। কিন্তু এর মধ্যে আবার কি বলেছে, যে দোষ থাকবে না, গুণ যুক্ত থাকবে। অলংকার সে, ওটা হচ্ছে একটা অনিবার্য, সে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এরকম ব্যাপার বলেছে, যে অলংকারকে তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো। কিন্তু বিশ্বনাথ মম্মটের এই কাব্য লক্ষণকে কি করে খণ্ডন করে, বিশ্বনাথ বলছে না, এটা কিন্তু কাব্যের লক্ষণ হতে পারে না। কারণ কি, কারণ কাব্যের মধ্যে কোনো দোষের উপস্থিতি থাকলে কাব্যের মূল্য কম হয়। কাব্যের মধ্যে যদি কোনো দোষ, অর্থাৎ দেখো যে অলংকার কথা যেটা বলছে, যে অলংকার থাকতেও পারে নাও পারে, তাহলে বলছে কাব্যের মধ্যে কি আছে, এক মিনিট দাঁড়াও তো, অ্যাপ্লিকেশনটা পাঠিয়েছে আর কি, একটা মিনিট, 67 দেখো, কিন্তু এর কি বলছে, কাব্যত্ব নষ্ট হয় না, শব্দার্থ সগুণ বিশেষণ উচিত নয়, কারণ শব্দ আর অর্থের মধ্যে, কারণ কেবল রসের মধ্যে থাকে, শব্দ অর্থের মধ্যে নয়। মানে বিভিন্ন মতকে দেখো এখানে কি করেছে, বিভিন্ন মতকে এখানে উল্লেখ করেছে, কিন্তু এই যে বিভিন্ন মতকে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু কে করেছে না, এখানে বিভিন্ন যে মতকে এখানে উল্লেখ করা হয়েছে, যে আমাদের এই 5 জনের কাব্য লক্ষণ সে খণ্ডন করেছে, তার বিভিন্ন মতকে উপস্থাপন করেছে, তারপরে নিজের মত সে প্রতিষ্ঠা করেছে। এখানে শুধু জাস্ট প্রত্যেকের কাব্যের লক্ষণগুলো একটু দেখে নেবে, কারণ কি জন্য হয়েছে, কেন হয়েছে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন হবে না, এগুলো লং কোশ্চেন হতে পারে, যারা পিএইচডি
এন্ট্রান্স দিবে তাদের জন্য লং কোশ্চেন হতে পারে, কিন্তু আমাদের এমসিকিউতে শুধু এটুকু দিবে যে মমটের কাব্যের লক্ষণ কি, হ্যাঁ কুন্তকের কাব্য লক্ষণ কি, যে তোমায় কেন বলা হয়েছে এটা লিখতে হবে না, তাহলে জাস্ট কাব্যের লক্ষণগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এখান থেকে। যেমন বলেছে যে আচ্ছা যে কুন্ত যে বক্রোক্তি কাব্য জীবিতম তার কাব্যের লক্ষণ, বক্রোক্তি কাব্য, বক্রোক্তি মানে বাঁকা উক্তি, সোজা কথা আমি পড়েছিলাম না ভেগুর দাদু নিপেনবাবু সোজা কথা কঠিন করে বলেন, ঠিক সেরকম ভাবে বাঁকা উক্তি, ঘরকে বলেন গৃহ, এখানে বক্রোক্তি মানে বাঁকা উক্তি। এর খণ্ডন করতে গিয়ে বিশ্বনাথ বলেছেন বক্রোক্তি তো একটি অলঙ্কার মাত্র, কারণ বক্রোক্তি অলঙ্কার কোথায় পাওয়া যায়, আমরা কোথায় পড়েছো বক্রোক্তি অলঙ্কার বলো, বক্রোক্তি অলঙ্কার পড়ানি? এটা একটা কি স্যার অলঙ্কার? অলঙ্কারের ভাগেই তো ছিল। শব্দালঙ্কার, বক্রোক্তি অলঙ্কার হচ্ছে হুম। শব্দ। আমরা কাব্য প্রকাশে দেখেছি বক্রোক্তি অলঙ্কার সম্পর্কে, বলে যা একটি কাব্যের অঙ্গ, অলঙ্কারের এক উপবিভাগ, অলঙ্কারের একটি ভাগ। এছাড়া অলঙ্কার কাব্যের স্বরূপ নয়, বলছে অলঙ্কার কিন্তু কাব্যের স্বরূপ নয়, এবং কাব্যের মধ্যে কেবল উৎকর্ষ উৎপন্ন করে, অলঙ্কার কাব্যের মধ্যে উৎকর্ষ উৎপন্ন করে। ঠিক আছে, অতএব এই লক্ষণ যুক্তিযুক্ত নয়, কুন্তকের লক্ষণটাও বলছে সে যুক্তিযুক্ত নয়। আচার্য ভোজ কি বলবে দেখো, যে অদসৌ গুণবত কাব্যম অলঙ্কারে লঙ্কৃতম রসান্বিতং কবি কুর্বন কীর্তিং প্রীতিং চ বিন্দতি, অর্থাৎ দোষ রহিত গুণ সহিত অলঙ্কার দ্বারা বিভূষিত তথা রসের মধ্যে যুক্ত কাব্য তৈরি করতে কবি কীর্তি ও প্রীতির প্রাপ্ত হয়। অর্থাৎ ভোজের কাব্যের লক্ষণকেও সে কি করে, খণ্ডন করে। আনন্দবর্ধনের যে কাব্যের লক্ষণ ছিল দেখো, কাব্যস্য আত্মা ধ্বনি, ধ্বনি কাব্য হলো কাব্যের আত্মা। আচার্য বিশ্বনাথ এই লক্ষণ খণ্ডন করতে গিয়ে বলেছেন যদি বস্তুমাত্র ব্যঙ্গ হওয়াতে কাব্যত্ব মানতে হয়, এর খণ্ডন করতে গিয়ে বিশ্বনাথ কি বলেছে, বাক্যং রসাত্মকং কাব্যং, বাক্যং রসাত্মকং কাব্যং। ক্লিয়ার এখানে? তাহলে প্রথম পরিচ্ছেদ থেকে তোমাদেরকে শুধু কয়েকটা তথ্য একটু জানতে হবে। একটা মিনিট দাঁড়াও তো, একটা মিনিট। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের লিঙ্কটা পাঠিয়েছি আর কি, একটু দেখে নি, চেক করে নি। দেখো পরের থেকে হয়তো তোমাদের অ্যাপ্লিকেশনে ক্লাস করার চিন্তা ভাবনা করবো আমরা। ঠিক আছে না, পরে একটু দেখছি, ক্লাসটা করে নিই আগে। তাহলে প্রথম পরিচ্ছেদ থেকে কাজের কাব্যকে খণ্ডন করেছে, কাব্যের লক্ষণ কি, ঠিক আছে, হ্যাঁ এই টাইপের কোশ্চেন কিন্তু প্রথম পরিচ্ছেদ থেকে হতে পারে। দ্বিতীয় পরিচ্ছেদ দেখো কি বলেছে, দ্বিতীয় পরিচ্ছেদটা পুরোটাই কি আসবে না শব্দ শক্তির উপরে। শব্দ শক্তি, শব্দ শক্তি কয় প্রকার না, শব্দ শক্তি 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর বলেছে অভিধা লক্ষণা ব্যঞ্জনা। শব্দ কয় প্রকার, বাচক লাক্ষণিক ব্যঞ্জক, অর্থ হচ্ছে বাচ্য লক্ষ্য ব্যঙ্গ, এটা হচ্ছে অর্থ। তাহলে শব্দ শক্তি 3 প্রকার, অভিধা লক্ষণা ব্যঞ্জনা, শব্দ শক্তি এটা। সংক্রেতাগ্রহ কি, অভিধা বৃত্তি থেকে যে অর্থের বোধ হয় তাকে সংক্রেতাগ্রহ বলা হয়, অভিধা থেকে যা হয়। সাংকেতিক শব্দের মুখ্য অর্থ, শব্দের অর্থই হলো মুখ্য। এইরকম লক্ষ্য আর ব্যঙ্গ অর্থের পূর্বে যা মুখ্য বা প্রধান উপস্থিত হয় তাকে সংকেতাগ্রহ বলা হয়। হ্যাঁ, এটা দেখে নেবে সংকেতাগ্রহটা কি। তারপরে তোমাদের শব্দ শক্তির বিষয় যেটা আসবে দেখো, শব্দ শক্তির বিষয় তোমাদের এইখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হতে পারে। 1 নম্বর হচ্ছে অভিধা। অভিধা কি, শব্দ শক্তি কয় প্রকারের, শব্দ শক্তি 3 কটা, প্রকার, 3টা, অভিধা লক্ষণা ব্যঞ্জনা। লক্ষণা ব্যঞ্জনা। দেখো অভিধা যেটা কি, অভিধা কি, তত্র বলে সাংকেতিকার্থস্য বোধনাদ অগ্রিমা অভিধা। দেখো সাংকেতিক বা মুখ্য অর্থের বোধ করায় যে শক্তি তাকে অভিধা শক্তি বলা হয়। সাংকেতিক বা মুখ্য অর্থের বোধ করায় যে শক্তি তাকে অভিধা শক্তি বলে। যে সাংকেতিক অর্থ সেই মুখ্যার্থ এবং ওই মুখ্যার্থের বোধন করে যে শব্দ ব্যাপার সেই হচ্ছে অভিধা। বাচ্যার্থকে মুখ্যার্থ বলে, কারণ মুখমিব অর্থ মুখ্যার্থ, অত্র মুখ্যার্থ এবং অভিধা উচ্চতে, মুখ্যার্থটাই অভিধা। শরীরের সমস্ত অঙ্গের মধ্যে প্রধান হচ্ছে মুখ, ঠিক সেরকম সর্বপ্রথম তার মুখটাকেই দেখা যায়। সেই রকম সমস্ত অর্থের মধ্যে যে সবার প্রথমে উপস্থিত হয় তাকে মুখ্যার্থ বলা হয়। কোশ্চেন দেয় হ্যাঁ, অভিধা বাক্য কি, অভিধা হচ্ছে এই যে লক্ষণটা বোধনাথ অগ্রিমা, অগ্রিমা শক্তি কি, অগ্রিমা শক্তি হচ্ছে অভিধা। ঠিক আছে, মুখ্য অর্থের বোধিকা বা বোধ করায় সেই শব্দ ব্যাপার অভিধা শব্দ বা অভিধা শক্তি বলা হয়। লক্ষণা শক্তি কি বলবে দেখো, লক্ষণা
লক্ষণা কতি প্রকার, এটা কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বনাথ মতে লক্ষণা কতিবিধ, কোশ্চেন কি হবে, বিশ্বনাথ মতে লক্ষণা কতিবিধ, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 80 প্রকার। বিশ্বনাথ মতে লক্ষণার ভেদ কতগুলো আছে, কতগুলো, 80 প্রকার, মানে 80টি, ঠিক আছে। দেখো লক্ষণাতে বললাম মুখ্য অর্থের বোধ যেখানে হয়, এখানে কি পড়ছে, মুখ্যার্থ বাধে, মুখ্য অর্থের বাদ যেখানে হবে, বলেছে দেখো, মুখ্য অর্থের বাদ, মুখ্যার্থ বাদে তৎযোগে যা অন্য অর্থ প্রতীয়তে রূঢ়ে প্রয়োজনা, হ্যাঁ রূঢ়ি এবং প্রয়োজন বলেছে দুটি অর্থে লক্ষণা শক্তির অপিতা। কালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, বলেছিলাম লক্ষণা সম্পর্কে একটু ভালো করে দেখে নেবে, হ্যাঁ, কোন জায়গায় রূঢ়ি হচ্ছে, কোন জায়গায় প্রয়োজন বশত হচ্ছে ইত্যাদি ভাবে আমি কিন্তু ভিডিওটা দিয়েছিলাম, ওটাতে ভালোভাবে দেওয়া আছে, দেখেছিলে তো, ওটা না ক্লিয়ার হয়নি, দেখিনি স্যার, তাই তো, ওটা পড়ে লক্ষণা সম্পর্কে আর কোনো কোশ্চেন বলবে না, যে ভিডিওটা কালকে তোমাকে দিয়েছিলাম, যদি না দেখে থাকো ওটা দেখে নেবে। তাহলে দেখো মুখ্য অর্থের বাদ হওয়ার পর মুখ্য অর্থের সঙ্গে যুক্ত সম্বন্ধ রূঢ়ি অথবা প্রয়োজন দ্বারা অন্য অর্থের যখন প্রতীতি হয় তাকে লক্ষণা বলা হয়। এটি এই শক্তি কল্পিত শক্তি। লক্ষণার 4টি কারণ আছে, মুখ্যার্থ বাদ, মুখ্যার্থের সঙ্গে লক্ষ্যার্থের সম্বন্ধ, রূঢ়ি এবং প্রয়োজন। মুখ্যার্থ বাদ, মুখ্যার্থের সঙ্গে লক্ষ্যার্থের সম্বন্ধ, রূঢ়ি এবং প্রয়োজন। এর মধ্যে সর্বপ্রথম বলে দেখো, মধ্যে প্রথম দুইটি সর্বত্র আবশ্যক, মুখ্যার্থে বাদ এবং মুখ্যার্থের সঙ্গে লক্ষ্যার্থের সম্বন্ধ। অন্তিম দুইটির মধ্যে কোনো একটির আবশ্যকতা হয়, মানে যে কোনো একটা আসবে। যেমন ধর একটা উদাহরণ এখানে উল্লেখ করেছে, গঙ্গায়াং ঘোষহ, একটা বাক্য দিয়ে গঙ্গায়াং ঘোষহ। গঙ্গার অর্থ কি বলতো, জলের ধারা, আর ঘোষের অর্থ ঘোষদের বস্তি, কিন্তু গঙ্গার ধারার উপর ঘোষদের বস্তি হয় না, এই জন্য কি বলছে, এই জন্য অন্যের অনুপপন্ন হওয়ার কারণে গঙ্গা শপথ লক্ষণা তৎরূপ অর্থের বোধক। কারণ কি দেখো, গঙ্গায়াং ঘোষ একটা বাক্য দিল, তোমাকে বলবে যে এর মুখ্য অর্থ অর্থাৎ অভিধা কি হবে, লক্ষণা কি হবে, ব্যঞ্জনা কি হবে, একটা বাক্য দিয়ে বলবে গঙ্গা শব্দের যে গঙ্গায়াং ঘোষ লক্ষণা কি, অভিধা কি, ব্যঞ্জনা কি। লক্ষণা বলতে দেখো মুখ্যার্থের বাদ, আর মুখ্যার্থের বোধ কোনটা, যেটা মূল অর্থ, গঙ্গায়াং ঘোষ মানে গঙ্গার উপর ঘোষ পড়লি, এটা হচ্ছে মুখ্যার্থ, বলবে গঙ্গার উপর ঘোষ পড়লি। লক্ষণা এটা মুখ্য অর্থ বেরিয়ে গেল আমাদের, অভিধা বাক্য। লক্ষণা বাক্য কি বলবে, যে না গঙ্গার উপর ঘোষ পড়লি হতে পারে না, কি বলবে, তার জন্য লক্ষণাতে কি বলছে, গঙ্গার তট, গঙ্গার তটে, গঙ্গার তীরে ঘোষ পড়লি, এটা লক্ষণা, মুখ্য অর্থের বাদ করে দিচ্ছে, হ্যাঁ। আর যখনই ব্যঞ্জনা হবে কি, গঙ্গার ঘোষপল্লীতে কেন আমরা বাস করব না, গঙ্গার ঘোষপল্লীতে এই জন্যই বাস করব, সেখানে শৈত্য পাবন আদি শীতল বাতাস, ঠিক আছে, ইত্যাদি সবকিছু পাওয়ার জন্য আমরা সেখানে বাস করব, এটা হলো গঙ্গায়াং ঘোষ, তটরূপ অর্থের বোধক। যেমন ধরো কলিঙ্গ সাহসী, এর অর্থ দেশ বিশেষ, কলিঙ্গ মানে কি, কলিঙ্গ দেশ, হ্যাঁ, এটা কলিঙ্গ সাহসী বলতে কি, কলিঙ্গ দেশের আদিবাসী, বা যারা মানুষজন তারা সাহসী, কারণ কলিঙ্গ তো সাহসিক হতে পারে না, জড় পদার্থ, সাহস জড় পদার্থের মধ্যে থাকে না। অতএব যে অন্যের মধ্যে নিজের মুখ্যার্থ দেশ বাজিত হওয়ার ফলে সংযোগের মধ্যে ওই দেশের সম্বন্ধী পুরুষের লক্ষণা, হ্যাঁ, বোধন হয়, সেটা আসবে। দেখো লক্ষণাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, উপাদান লক্ষণা আর হচ্ছে লক্ষণ লক্ষণা। যে শব্দ নিজের অন্যই সিদ্ধির জন্য অন্য অর্থের আক্ষেপ করে নেয়, মানে উপাদান লক্ষণা তাকে বলবো যে নিজের সিদ্ধির জন্য, মানে আমি এখানে উপস্থিত থাকার জন্য অন্যকে, অন্যের অর্থকে আমি আক্ষেপ করে নেব এবং নিজে উপস্থিত থেকে যাই, তাকে উপাদান লক্ষণা বলা হয়। শ্বেত ধাবতী, শ্বেত ধাবন করে কি বলো, কে করে ধাবন, শ্বেত অর্থ ধাবতী। অস্ত্র। সাদা ঘোড়া ধাবন করছে। কুন্তা প্রবেশন্তী, কুন্তা কি প্রবেশ করতে পারে, কুন্তা পুরুষ প্রবেশন। কুন্তধারী পুরুষ প্রবেশন্তী, কুন্তা মানে বর্ষা, ঠিক আছে। রূঢ়ি উপাদান লক্ষণা শ্বেত ধাবতী, প্রয়োজন উপাদান লক্ষণা কুন্তা প্রবেশন্তী। তাহলে উপাদান দেখো, উপাদানের অর্থটা কি, নিজের অন্যই সিদ্ধির জন্য অপরকে আক্ষেপ করে নিয়ে আসে। আর লক্ষণ লক্ষণাতে কি বলা হবে, লক্ষণ লক্ষণাতে বলবে উপাদান লক্ষণার ঠিক বিপরীত হবে, যেখানে কোন শব্দ বাক্যের মধ্যে অন্য শব্দের অন্যই সিদ্ধির জন্য নিজের অর্থ পরিত্যাগ করে অন্য অর্থের বোধক হয়, তাকে লক্ষণ লক্ষণা বলা হয়। নিজের অর্থকে ত্যাগ করেও অন্যকে নিয়ে আসছে, নিজের অর্থকে, যেমন কলিঙ্গ সাহসিক, কলিঙ্গ সাহসিক কি বলছে, কলিঙ্গ সাহসিক মানে কলিঙ্গ তো সাহস হতে পারে না, আর কলিঙ্গ দেশের লোক সাহস, কলিঙ্গ দেশের পুরুষ সাহস। দেশের, অর্থাৎ কলিঙ্গ বলতে কোথায়, কলিঙ্গ রাজ কে,
কলিঙ্গরাজ কে ছিল? পড়েছিল না? স্যার খারবেল। কলিঙ্গ কোথায়? কলিঙ্গ ভুবনেশ্বরে। উড়িষ্যা, ভুবনেশ্বর বা ভুবনেশ্বর। সেটাই। তাহলে শুধু জাস্ট এই যে উদাহরণগুলো আছে না, উদাহরণগুলো একটু তোমরা একটু ভালো করে দেখবে যে কোন উদাহরণ কোথায় আসছে। হ্যালো, এই একটু ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু পরে ফোন করছি। একটু পরে করছি। হ্যাঁ হ্যাঁ। দেখো তারপরে কি বলেছে, দেখো এখানে উপরোক্ত 4 প্রকার লক্ষণা পুনরায় 2টি ভেদে ভাগ, সারপা সাধ্য বসনা। ওখান থেকে ভিডিওটা একটু দেখবে, ঠিক আছে? যদি না হয় আমি পরের দিন এটা নিয়ে, কারণ কি লক্ষণা সম্পর্কে একটা ক্লাস তোমাদের লাগবে, আমি তার জন্য ভিডিওটা দিয়েছিলাম যে একটু দেখে নাও। দেখো 8 প্রকার লক্ষণা, শুদ্ধ আর গৌণ ভেদে 16 প্রকার, আর টোটাল বলেছে কত, 80 প্রকার। এখানে কোশ্চেনটা দেয় যে বিশ্বনাথ মতে হ্যাঁ লক্ষণা কতবিধ, 80 প্রকারের। আর এখানে প্রসিদ্ধ উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণগুলো তোমরা দেখলে এর মধ্যে থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। যদি এখান থেকে কোশ্চেন দেয় না, এই উদাহরণগুলো তোমরা দেখে রাখো, এর মধ্যেই কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। স্যার বলো। স্যার বেদান্ত স্যারে তো স্যারে 3 প্রকার লক্ষণা। লক্ষণা বেদান্ত স্যারে উল্লেখ করে দিয়েছি তো, ভিডিওটার মধ্যে 3টাই আছে, দেখবে কাব্য প্রকাশ মতেও আছে, হ্যাঁ আমাদের কি বলে সাহিত্য দর্পণ মতেও আছে, বেদান্ত স্যার মতে। একটু দেখে নাও, যদি কেউ না দেখে রাখা ভিডিওটা একটু দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই লক্ষণা থেকে কোনো কোশ্চেন তোমাদের ভুল হবে না আশা করি। আর ব্যঞ্জনা দেখো, ব্যঞ্জনের লক্ষণটা দেখে রাখবে, লক্ষণ থেকে কোশ্চেন হতে পারে এখানে থেকে। ব্যঞ্জনা আমাদের অত ইম্পর্টেন্ট নয়, আর অভিধাও অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমার দরকার হচ্ছে কোনটা বলো তো? দরকার হচ্ছে তোমাদের লক্ষণাটা এখানে। আর চতুর্থ পরিচ্ছেদ দেখো তোমাদের কাব্যের, আমাদের সিলেবাসের মধ্যে আছে কাব্যের ভেদ। দেখো এখানে বলেছে, দেখো কাব্যং ধ্বনি আর গুণীভূত ব্যঙ্গম চেতি দ্বিধা মতম। অর্থাৎ দেখো আমাদের যে কাব্য প্রকাশ পড়ছি, কাব্যের লক্ষণ মানে কাব্য কয় প্রকার কাব্য প্রকাশ মতে বলো? কাব্য প্রকাশে 3 প্রকার। 3 প্রকার পেয়েছি। আর এখানে কাব্য, দেখো কাব্যের ভেদ এখানে বলেছে কি, আমাদের সাহিত্য 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। যখন আমাদের আচার্য জগন্নাথপুর জগন্নাথ, সেটা 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকার। এখানে দেখো কাব্য প্রকাশে উত্তম কাব্য, মধ্যম কাব্য, অধম কাব্য। হ্যাঁ, আর এখানে কি করছে, এখানে দেখো এই যে ধ্বনি কাব্য মানে উত্তম কাব্য, ধ্বনির অপর নাম, আর গুণীভূতর অপর নাম হচ্ছে মধ্যম। এখানে উত্তম আর মধ্যম ভাগে 2 প্রকার বলেছে, ঠিক আছে? এটা এবারে দেখো, শুধু এখানে ভাগটা দেখে নেবে, এখান থেকে অতটা কোশ্চেন আর হয় না তোমাদের। হ্যাঁ, সভ্য কাব্য এখান থেকে সেরকম ভাবে হবে না তোমাদের। এটা যদি এখান থেকে যদি একটা কোশ্চেন হতে পারে, চম্পু কাব্যটা কি একটা কোশ্চেন দেয়। হ্যাঁ, গদ্য পদ্যময়ং চম্পু। যে সকল কাব্যে গদ্য এবং পদ্য 2 যুক্ত থাকবে তাকে চম্পু কাব্য বা মিশ্র কাব্য বলা হয়। আর সেরকম কিছু এখান থেকে পড়ে না, মানে চতুর্থ যে অধ্যায়টা এখানে দিয়েছে সেটা সেরকম আমাদের ইম্পর্টেন্ট অতটা নয়, তাও একটু দেখে রাখবে। ওটাই শুধু গুণীভূত কাব্য কয় প্রকার, শুধু ওটাই থাকে, কিন্তু যতবার কোশ্চেন আসছে গুণীভূত কয় প্রকার? হ্যাঁ, গুণীভূত কাব্য কয় প্রকার? 8 ভাগ। 8 প্রকার। ওটাই, হ্যাঁ। ওখানে কোশ্চেন হয় না সেরকম, ঠিক আছে? দেখো একটা কোশ্চেন ছিল, একটু দেখে নাও। সাহিত্য দর্পণ গ্রন্থ কর্তৃ নাম কি নাম? প্রত্যেকেরই জানা, বিশ্বনাথ। বিশ্বনাথ। সাহিত্য দর্পণের সন্ধি, সাহিত্য দর্পণে কি আছে? পরিচ্ছেদ। সাহিত্য দর্পণে স্বর্গ কোথায় আছে বলো তো? স্বর্গ মহাকাব্যে আছে স্বর্গ। মহাকাব্যের স্বর্গ। মহাকাব্য, রামায়ণ। উচ্ছ্বাস কাব্য প্রকাশ। উচ্ছ্বাস মমসে কাব্য প্রকাশ। কাব্য প্রকাশ। অঙ্ক নাটকে রয়েছে অঙ্ক। নাটকে। দেখো সাহিত্য দর্পণের প্রথম পরিচ্ছেদের নাম আমরা দেখলাম কি হবে? কাব্যের স্বরূপ কাব্যের নিরূপণ। স্বরূপ নিরূপণ। কোন বিশেষণটা নয় এটা তো বললাম, এটা শেষের বিশেষণটা দেখো, এই চতুর্দশ ভাষা এটা নাই। বাক্যং রসোন্মুখং কাব্যম, এটা কি বললাম? কোন গ্রহণ করেছে? রস ভাব তদ ভাষা আদি নাম। বিশ্বনাথ মতে কাব্যশরীর রসস্ব কা স্থিতি বর্ততে, রসের স্থিতি কি? আত্মবোধ। আত্মাতুল্য। কাব্যের লক্ষণ একটু আগে আলোচনা করলাম, বিশ্বনাথ মতে কাব্যের লক্ষণ বাক্যং রসাত্মকম কাব্যম। আর বিশ্বনাথ মতে কাব্যের লক্ষণ বাক্যং রসাত্মকম কাব্য। বাকিগুলো দেখো শব্দার্থ সহিত কি বললাম? ভামহের রচনা, এটা কি বললাম? জগন্নাথের রচনা, তবে দণ্ডী, ব্যবচ্ছিন্ন পদাবলী, এটা কার? দণ্ডী। বিশ্বনাথ মধ্যে কস্য কাব্য লক্ষণস্য খণ্ডনং কৃতবান? মম্মট। শ্বেতো ধাবতী কার লক্ষণ এটা বলো? শ্বেতো ধাবতী কার উদাহরণ? এটা তুমি পড়েছো।
রুড়ি সে তো ধাবতী রুড়িমতি উপাদান রুড়ি উপাদান লক্ষণ। রুড়ি লক্ষণ। দোষস্থ বলছে দোষাস্ত অপকর্ষক। অপকর্ষ কে বলো? রসস্য রস। রস হচ্ছে অপকর্ষ বৃদ্ধি করে, আর গুণ কি করে? উৎকর্ষ বৃদ্ধি করে। গুণ হচ্ছে উৎকর্ষ বৃদ্ধি করবে রসের। যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তিযুক্ত তো বাক্যম। বিশ্বনাথ কতজনের কাব্য খণ্ডন করেছে? পঞ্চানাম। 55। 5 জন। কাব্য লক্ষণ খণ্ডন বিচারে কস্য মতং স্ববচন বিরোধাৎ অপাস্ত্যম। ভালো কোশ্চেন, এটা কিন্তু বারবার রিপিট হয়। কার মতকে স্ববচনাৎ বিরোধাৎ অপাস্ত্যম বলেছিল? বলো। আনন্দবর্ধন। আনন্দবর্ধনের মতটাকে খণ্ডন করে নিজের মতটাকে কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল। অগ্রিমা শব্দশক্তি। আগে 12 নম্বর কোশ্চেনটা একটু বলে। 12 নম্বর কোশ্চেনটা বলে কি আছে বলতো? আচার্য বিশ্বনাথ বলেছেন কতি নাম, মানে কতজন না, আচার্য? এর আগেরটা। না, এর আগেরটা। এটা যোগ্যতা রসের অর্থ কি? রসের ব্যাপারে ছিল যেটা, রস আর একটা কি ছিল যে ব্যাপারে, কি যে কোনটা? কত নম্বর বল? দশেরটা বলছি। 10-এ এখানে বলেছে যে দোষাস্ত অপকর্ষকা, মানে দোষ যে থাকছে না, ওই যে রসের মানে দোষের অপকর্ষ কে নিষ্পন্ন করে? অপকর্ষ, সেটা হচ্ছে রস। আর গুণ হচ্ছে উৎকর্ষ। কাব্যের উৎকর্ষ বৃদ্ধি করে গুণ, হ্যাঁ, আর অপকর্ষ বৃদ্ধি করে রস। দেখো অগ্রিমা শক্তি কা বলেছি? অগ্রিমা শক্তি অভিদা। অভিদা বাক্য। না, সাংকেতিক অর্থের মধ্যে বোধয়ন্তী শক্তি। সাংকেতিক অর্থ কে? অভিদা। অভিধা। সাহিত্যর্পণের লক্ষণার কটি ভেদ প্রদর্শিত? কতগুলো ভেদ? 80টি। लक्षणा स्वीकृति का आधार क्या है? आधार, लक्षणा स्वीकृतिर आधार मुखार्थबाद। মুখার্থবাদে। আর মুখার্থবোধ হলে কি হতো? অভিধা হতো। মুখার্থবোধ হলে অভিধা, আর মুখার্থবাদ হচ্ছে। जिस लक्षण में मुखार्थ का भी ग्रहण होता है वो कौन सा लक्षण होता है? मुखार्थের গ্রহণ কোথায় হয়? মুখ্য অর্থের গ্রহণ কোথায় হয় যেটা বলেছে? উপাদান লক্ষণ। উপাদান লক্ষণ হয়। হ্যাঁ, গঙ্গায়াং ঘোষ কিস লক্ষণা का उदाहरण? गंगायां घोष এর বারবার পড়ে রিপিট হয়। রুড়ি লক্ষণ লক্ষণা। প্রয়োজনবোধ। হ্যাঁ, প্রয়োজনবোধ। আচ্ছা, প্রয়োজনবোধী না, প্রয়োজন লক্ষণা। মুখার্থবাদে তৎযোগে ক ব্যাপার? মুখার্থবাদ মানে কি হবে? লক্ষণা ব্যাপার। এই লক্ষণগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে। পরীক্ষা দেখবে এই লক্ষণগুলোই কিন্তু আসে আমাদের। সাহিত্য দর্পণস্য কোস্মিন পরিচ্ছেদে ব্যঞ্জনেয়া স্থাপনা কৃতা? পঞ্চম পরিচ্ছেদে। পঞ্চম স্যার, পঞ্চম। আয়ুর্ঘিতম কার উদাহরণ? প্রয়োজনের লক্ষণা সারপা। দেখো তোমাদের ছন্দ আর অলংকার তোমরা একটু ভালো করে পড়বে। ছন্দ আর অলংকার, ছন্দ অলংকার দিয়ে কিন্তু কোশ্চেন হবে। যদি না থাকে আমি পরের দিন একটু আলোচনা করব। অলংকার গুলো, কয়েকটা লক্ষণগুলো একটু ভালো করে দেখে নেবে। অলংকার মনে একদিন না একদিন পড়িয়েছিলাম নাকি জানি না, আমার মনে পড়ছে না। অলংকার আর ছন্দটা একটু ভালো করে দেখে নেবে, পরের দিন আমরা আলোচনা করব, ঠিক আছে? ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, 2-3টে কোশ্চেন তোমরা পাবে। এটা কার লক্ষণ? সত্য অর্থে পৃথক অর্থে জমক জমক জমক। কাব্যে রীতির কিং স্বরূপম। কাব্যে রীতি কিং স্বরূপম? সংগঠনা স্বরূপম। সংঘটনা। রীতি হচ্ছে সংগঠনা রূপ। আমরা প্রথমেই পেলাম না, রীতি সংগঠনা রূপ, শরীরের অঙ্গ বিন্যাসের তুল্য হয়। সাহিত্য রূপণস্য আরম্ভে বিশ্বনাথ ক দেবতা নমস্কার দিই। কোন দেবতাকে নমস্কার করেছিল? বাঘ দেবতা। এর মঙ্গলাচরণটাই ছিল আর কি, বাঘ দেবতাকে। সাহিত্যর্পণ থেকে আমাদের শুধুমাত্র জাস্ট কয়েকটাই টপিক আছে। কতগুলো কাব্যের লক্ষণ খণ্ডন করে, কাব্যের লক্ষণ কি, ঠিক আছে? আর তার সাথে সাথে অভিধা লক্ষণে ব্যঞ্জনা। এখানে লক্ষণাটাই তোমাদের ইম্পর্টেন্ট। লক্ষণা বাক্যগুলো কি কি হতে পারে এগুলো, ঠিক আছে? এই লক্ষণগুলো দেখি পরের দিন অলংকার নিয়ে আর ছন্দ নিয়ে আমরা আলোচনা করব পরের দিন, ঠিক আছে?